সোহম জানত যে এখন আর তার হাতে কিছুই নেই। মা বারবার বারণ করেছিল যে যাস না আজ এই রাতে ক্যাটারিংয়ে, এমনিতেও অনেক দূর, তারপর যদি দেরি হয় ওখান থেকে গাড়ি পাওয়া তো মুশকিল হবে। কিন্তু শোনেনি সে। বলেছিল স্বপনের বাইকে চলে আসব, কিন্তু তাতেও এখন বাধা। অর্ধেক রাস্তায় এসে সেই বাইকও তাদের আশা আর রাখেনি। আসার সময় সন্তুদা বলেছিল যে থেকে কাল একসাথে বেরিয়ে পড়ব সবাই মিলে, কিন্তু তারা শোনেনি। ভেবেছিল বাইক আছে তো, আর চাপ কোথায়, তাই কারোর কথা না শুনে চলে এসেছিল ওরা দুজন। কিন্তু বেরিয়ে যে বাইক ওদের সাথে বিশ্বাসঘাতকতা করবে সেটা তারা বোঝেনি। এখন রাত 1টা বাজে। কি করবে ভেবে না পেয়ে স্বপন বলল, কি আর করা যাবে ভাই, চল ওই পুকুর পাড়ে বসে সিগারেট টানি, আর এই অমাবস্যা রাতে তারা দেখে প্রকৃতি উপভোগ করি। ঠিক আছে, তবে মাকে একটা ফোন করে দিই, নয়তো চিন্তা করবে। আবার বলিস না যে গাড়ি খারাপ হয়ে যাওয়াতে মাঝ রাস্তায় পুকুর পাড়ে বসে তারা গুনছি। আরে না রে, আমার মাথা খারাপ হয়নি। এটা বললে আর এই কাজ হবে না, আমার মা সব বন্ধ করে দেবে। হ্যাঁ রে, আমাকেও, আমিও ফোনটা করে দিই বাড়িতে। বলেই দুজন বাড়িতে ফোন করে বলে দিল যে ওরা কাল সকালে আসবে। কিন্তু এটা কেউ বলল না যে তারা মাঝ রাস্তায় এসে বসে আছে। ফোন করে দুজন মিলে পুকুর পাড়ে বসে সিগারেটে শুকটান দিতে দিতে প্রকৃতি দেখার আর খোশ গল্পে মশগুল হয়ে গেল। পিছন থেকে তখন কিছু লোক কথা বলতে বলতে আসছে বলে তারা শুনল। তারা একসাথে বলাবলি করছে যে গোষ্ঠীর লোকজন বরযাত্রী নিমন্ত্রণের সব লোক চলে এলো, কিন্তু ক্যাটারিংয়ের লোকের কোনো পাত্তাই নেই। এই শুনে ওরা দুজন খুব অবাক হলো যে রাত প্রায় 2টো বাজে, আর এখন কোনো বিয়েতে খাওয়া দাওয়া হয়? বিয়ে একটু রাতে হলেও খাওয়া দাওয়া তো এই সময়ের মধ্যে শেষ হয়ে যায়। সোহম বলল, ভাই এত রাতে খাওয়া দাওয়া এখনো শুরু হয়নি? এই রাতে লোকজন ক্যাটারিং খুঁজছে? হ্যাঁ রে, আমিও তাই ভাবছি, এত রাতে তো সম্ভব নয় রে। আবার হতে পারে কোনো কারণে রান্না হতে দেরি হয়েছে। হতে পারে, তবে তাও রে, আজ এত বড় হয়েছি, কোনোদিন এমন শুনিও নি আর দেখিও নি। ওদের দুজনের ফিসফিস শুনতে পেয়ে লোকগুলো যেন একটু থমকে দাঁড়ালো। লোকগুলো বুঝে উঠতে পারছিল না যে এত রাতে কারা পুকুর পাড়ে বসে গল্প করছে। তাই তারা পুকুরের দিকে এগিয়ে আসলো, আর ওরাও দেখল যে কিছু কালো অবয়ব তাদের দিকে এগিয়ে আসছে। একজন এসে খুব সরু গলায় ওদের জিজ্ঞেস করল, তোমরা কে বাবা, এত রাতে এখানে বসে? ওরা সব কিছু বলল যে ওদের সাথে কি হয়েছে আর কেন ওরা এখানে বসে আছে। শুনে তারা বলল, বাবারা, আমরা খুব সমস্যাতে পড়েছি। আমাদের মেয়ের বিয়ে, কিন্তু ক্যাটারিংয়ের লোক এসে পৌঁছয়নি এখনো। তোমরা যদি একটু আমাদের উপকার করতে তো খুব ভালো হতো। এবার উত্তর দেওয়ার জন্য স্বপন নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বলতেই যাবে যে তোমরা কি ওদের ফোন করবে একবার, কিন্তু সেই কথা বলার আগেই তার মনে হলো যেন তার শিরদাঁড়া দিয়ে একটা কেউটে সাপ ছোবল বসাতে বসাতে উঠে গেল। সোহম আকাশের দিকে তাকিয়েছিল। সে স্বপনকে বলতেই যাচ্ছিল, চল এদের কাজটা করে দিই, কিন্তু তাকাতেই তারও যেন সারা শরীর শীতল হয়ে গেল। ভয়ে কাঁপতে লাগলো দুজন। ওরা তো কোনো মানুষ নয়, এরূপ কোনো মানুষের হতে পারে না। মানুষের দাঁত নখ এমন লম্বা হতে পারে না, হতে পারে না চামড়া এত কালো। কিন্তু ভয় শুধু এরাই পেল না, ওই লোকগুলো যেন ভয় পেয়ে গেল। একজন তো ভয়ে চেঁচিয়ে বলল, এরা যে মানুষ। কিন্তু ওদের মধ্যে যে একটু মাতব্বর গোছের লোক ছিল, সে বলল, তোরা ভয় পাস না। আর বাবারা,
তোমরাও ভয় পেও না। আমাদেরকে তোমাদের কোনো ভয় নেই। আমরা মানুষের ঘাড় মটকাই না, ওসব মিথ্যে কথা। কিন্তু তোমরা যদি আমাদের উপকার করো তো খুব ভালো হয়, নয়তো আমাদের যে বদনাম হবে। আমরা করব, কিন্তু ওই বিয়ে বাড়িতে থাকা লোকজন যদি আমাদের ক্ষতি করতে আসে তখন কি করব? তোমাদের কোনো ভয় নেই, সেই ব্যবস্থা আমরা করছি। তোমরা যদি যাও তোমাদের কিছু হবে না, সে দায়িত্ব আমাদের। কিন্তু না গেলে কিন্তু সত্যিই ঘাড় মটকাবো। আর যতক্ষণ তোমরা এই বস্ত্র পরে আছো ততক্ষণ কিন্তু তোমাদেরকেও চিনতে পারবে না। কিছু করার নেই দেখে সেই লোক বা ভূতগুলোর সাথে গেল তারা, কিন্তু মনে একটা ভয় থেকে গেল দুজনেরই। কিছুক্ষণ হেঁটে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলো, কিন্তু এমন জায়গা যে পৃথিবীতে আছে সেটাই ওদের ধারণার বাইরে ছিল। এই কেমন জায়গা, এ যে সব উল্টো, যেন মনে হচ্ছে আয়নার ওপারে ওরা আছে, সব যেন উল্টো এখানে। ওদের মুখ দেখে সেই বৃদ্ধ লোকটি আবার বলল, যে পৃথিবী তোমরা দেখো এটা সেই পৃথিবী নয়। এটা পৃথিবীরই অংশ, কিন্তু তোমাদের জানা কিছু এখানে নেই। এটা তোমাদের পৃথিবীর প্রতিরূপ। আপনারা তাহলে ইচ্ছে করলে আমাদের পৃথিবীতে আসতে পারেন, তবে আমরা কেন যেতে পারি না? এর জন্য বৈজ্ঞানিক একটা ধারণা আছে, তবে তার আগে তোমাদের কিছু কথা জানা দরকার। যেমন ধরো, তোমাদের যেমন পড়াশোনা, সমাজ, পরিবার সব আছে, তেমন আমাদেরও আছে একই রকম। তার মধ্যে কোনো আলাদা কিছু নেই। মানে আপনি বলতে চাইছেন যে আপনাদের মানুষের মতোই সবকিছু? মানে মৃত্যুর পর মানুষ যে আত্মা হয়, তারপর আবার বিয়ে করে আবার তাদের সন্তানও জন্ম নেয়? ব্যাপারটা কিন্তু মাথায় বসছে না। আবার সেই বৃদ্ধ একটু মুচকি হেসে বলল, না না, মানুষ মারা গেলে আত্মা হয়, অমর নয়। তোমরা ভূতের গল্পের বই পড়ে সব ভাবো। আসলে মানুষের মৃত্যু হলে মানুষ শ্রাদ্ধের আগে পর্যন্ত কিছুদিন পৃথিবীতে থাকে, কিন্তু কিছুদিনের মধ্যেই পাপ পুণ্য বিচার হলে তারা স্বর্গে বা মর্তে প্রস্থান করে। আর যদি মুক্তি না পায় তবে তারা থেকে যায় পৃথিবীতে আরো কিছু বেশি দিন, তবে তাদের পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। কথা থামিয়ে সোহম আবার বলল, তাহলে আপনারা? বলছি, কথা শেষ করতে দাও আমায়। আসলে যে সময় থেকে মানুষ আছে আমরা তার থেকেও প্রাচীন। আমাদের সাথে মানুষের বেশ মিল আছে। আমরা হলাম তোমাদের কথায় আসল ভূত। তবে এবার বুঝলে তো আত্মা আর ভূত আলাদা? হ্যাঁ, বুঝলাম। এবার তোমাদের প্রশ্নের উত্তর দিই। আসলে তোমরা যে পৃথিবীতে থাকো সেটা হলো 3D মডেলের মতো, আর তোমাদের চোখে সব 3D বস্তুই চোখে পড়ে। আর আমাদের পৃথিবীটা হলো, ভালো করে চেয়ে দেখো, 5D, যেটা তোমরা দেখতে পাও না, কিন্তু আমরা তোমাদেরকে দেখতে পাই আর তোমাদের পৃথিবীতেও যাতায়াত করতে পারি। তাহলে আমরা যে আপনাদের দেখতে পাচ্ছি, কিন্তু কেন? হ্যাঁ, বলছি। আজ যেমন অমাবস্যা, তেমনি কিছু কিছু বিশেষ দিনে একটু সময়ের জন্য এই দুই পৃথিবীর মধ্যে তাহলে যোগ তৈরি হয়। আমরা যে আপনাদের দেখতে পাচ্ছি, তখন তোমরাও কিন্তু কেন? আমাদের দেখতে পাও, যেমন আজ তোমরা দুজন আমাদের দেখতে পেলে। হ্যাঁ, এবার কিছুটা স্পষ্ট হলো। হ্যাঁ, এবার কিছুটা স্পষ্ট হলো। তো বলুন, খাওয়া দাওয়া কোথায় হচ্ছে? আমরা কি আমাদের কাজ শুরু করি? এবার যেন সব ভূতগুলোর মুখে একটু ক্রূরতা ফুটে উঠল। সেই বৃদ্ধ ভূতটির যেন অভিব্যক্তি পাল্টে গেল সেই মুহূর্তেই। এবার সে বলল, দাঁড়াও, এখনো তো তোমাদের সব জানানো হয়নি। আসলে তোমাদের পৃথিবীতে আমরা তোমাদের ছুঁতে পারি না, কিন্তু তোমরা যখন আমাদের পৃথিবীতে আসো তখন আর কোনো বাধা থাকে না। ঠিক আছে, তবে এই শুনে আমরা কি করব? আমাদের দেখিয়ে দিন আমাদের কি করতে হবে।
না না, তোমাদের আর কিচ্ছু করতে হবে না, তোমাদের কাজ শেষ। এবার যা করব আমাদের করতে হবে। এই বলে সবাই সমস্বরে বিদঘুটে ভাবে হেসে উঠল। আর সেই হাসিতে যেন দুজনের হাড়ের ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। ওরা বুঝতে পারল ওদেরকে ফাঁদে ফেলা হয়েছে। আসলে তখন ওদের ছুঁতে পারবে না বলেই এসব ভালো হওয়ার নাটক করেছে তারা। ওরা তো ভেবেছিল যে না গেলে ঘাড় মটকাবে, কিন্তু তখন যদি ওরা এত কথা জানতো আজ এই বিপদ হতো না। কিন্তু এখন কি করবে ওরা বুঝতে পারছে না। পালালে পালাবে কোথায় ওরা? যাওয়ার কি আর কোনো পথ আছে সেটাই তো ওরা জানে না। আবার সেই বৃদ্ধ বলল, এবার তবে তোমাদের এখানে নিয়ে আসার আসল কথাটা বলি। জানো তো যে বিয়ের কত নিয়ম। যেমন তোমাদের মধ্যে কেউ মাছের মাথা নিজের জামাইকে খেতে দেয়, সেটা তাদের নিয়ম। আর আমাদের নিয়ম হলো আমাদের জামাইকে একটা মানুষ ভাজা দিতে হয়, আর মাথার ঘিলুটা খাওয়াতে হয়। আর আজ তো আরো ভালো হলো, জামাইও খেতে পারবে আমাদের, ও একটু ভোজন হয়ে যাবে আমাদেরও। এই বলে আবার তারা সবাই মিলে হাড় কাঁপানো সেই হাসি হাসল। আর ওদের দুজনের মাথা কাজ করলো না। দুজন প্রাণপণে ছুট লাগালো যেদিক দিয়ে তারা এসেছিল। কিন্তু একই, আর তো তারা তাদের সেই পৃথিবী দেখতেই পাচ্ছে না। সেই রাস্তাটা গেল কোথায়? এ তো চারিদিকে শুধু অন্ধকার। থমকে দাঁড়িয়ে গেল তারা। আর তখনই পিছন থেকে আবার সেই বৃদ্ধ বলল, দৌড়িয়ে আর লাভ নেই, পালিয়ে তোমরা আর কোথাও যেতে পারবে না। এবার চারজন গিয়ে তাদের ধরে নিয়ে আসলো। ওরা দুজন প্রাণ ভিক্ষা চাইল ওদের কাছে। বলল, ছেড়ে দাও আমাদের, আমরা মরতে চাই না। কিন্তু শেষ আকুতি মিনতি করার তারা আর পেল না। হাত দিয়ে তাদের দুজনের দুটি মাথা ছিঁড়ে নিল ওরা। আর যে রক্ত বেরোতে লাগলো তা ওরা চেটে চেটে খেতে লাগলো, ঠিক যেমন উপচে পড়া মৌচাক থেকে ভাল্লুক মধু এক বিষম আনন্দে পান করে। এতক্ষণ তারা বিয়ে বাড়ির ভেতরে ঢোকেনি, কিন্তু ভিতরে যেতেই যেন উল্লাস বেঁধে গেল। আজ তো একজন নয়, দুজন তাদের শিকার। জামাই তো খুব খুশি। আজ সে মানুষের সেই মাথার ঘিলু পরম তৃপ্তিতে খাবে। আর ভোজ বাড়ির সবাইও খুশি যে তারাও আজ খেতে পাবে টাটকা মানুষের মাংস।